29 জুলাই বৃহস্পতিবার রাত 8টায় অনিমেষ করা রিটার্স থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। করোনায় আরো 239 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 20,255, নতুন শনাক্ত 15,271 রোগী। শিল্প কারখানা চালু না হলে ক্ষতির পরিমাণ বাড়বে, স্বাস্থ্যবিধি মেনেই পোশাক কারখানা খুলে দেওয়ার দাবি মালিক পক্ষের। ভারী বৃষ্টিতে প্লাবিত কক্সবাজার ও বান্দরবানের নিচু এলাকা, পানিবন্দী কয়েক লাখ মানুষ, পাহাড় ধসের শঙ্কা। দেশে করোনায় আরো 239 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হল 20,255 জনের। এদিকে তীব্র আইসিইউ সংকট শুরু হয়েছে রাজধানীর করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোতে। সব বিষয় নিয়ে কথা বলতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা করোনায় আজকেও 239 জনের মৃত্যু দেখতে পেলাম, আপনার সাথে মাঝে মাঝে কথা হয়। এই পরিস্থিতিতেও কিন্তু আমরা দেখছি যে সরকারের যে লকডাউন চলছে, সেই লকডাউনের দিন যত বাড়ছে রাস্তায় গাড়ির চাপও আমরা তত বেশি দেখতে পাচ্ছি। কেউ কেউ বলছেন যে সারা দেশেই যেহেতু করোনা ছড়িয়ে গেছে একেবারে গ্রাম অঞ্চল পর্যন্ত, এখন এই লকডাউন দিয়ে কতখানি কার্যকর করা যাবে তার চেয়ে বরঞ্চ বেশি করে টেস্ট করে যাদের করোনা হচ্ছে তাদের আইসোলেশন করাটা বেশি জরুরি, মাস্ক ব্যবহার বেশি জরুরি লকডাউনের চেয়েও। আপনার মূল্যায়ন কি স্যার? না, ধন্যবাদ আপনাকে। আসলে গত কয়েকদিন যাবত তো দেখছি মৃত্যু টোটাল সংক্রমণের সংখ্যা যেমন বেড়ে যাচ্ছে, হারও কিন্তু বেড়ে যাচ্ছে। আজকেও তো 29 পয়েন্ট কত এর উপরে, এবং মৃত্যুর মিছিল তো 200-র নিচে নামছে না, 3 অঙ্কের মধ্যেই রয়ে গেছে। তো ভয়াবহ অবস্থার সৃষ্টি করছে। সবচেয়ে যে কথাটা আপনি বললেন, হাসপাতালে কিন্তু একেবারে ঠাঁই নাই, সাধারণ বেড নাই, ক্যাবিন নাই, আইসিইউ এর সংকট, ক্রাইসিস। আপনি সরকারি বলেন, শুধু সরকারি না, ইভেন বেসরকারি ভাবো, প্রাইভেট যে ক্লিনিক গুলো আছে সেখানেও কিন্তু একবারে রুগীতে সয়লাভ হয়ে যাচ্ছে। আবার তার উপরে উপদ্রব কিন্তু আরেকটা শুরু হয়ে গেছে। আপনি জানেন নিশ্চয়ই যে ডেঙ্গুতেও কিন্তু হঠাৎ করে সংখ্যা কিন্তু এত বেড়ে যাচ্ছে। সেটাও তো দেখে যে হারে দুইটা পাল্লা দিয়ে বাড়ছে, আগামী দিনে যে কি হবে আমরা তো ভয়ের মধ্যেই রয়ে গেছি। তো আপনার কথাটাতে আমি ফিরে আসি, যেটা লকডাউনের কথা যেটা বলছেন, আমার ব্যক্তিগত মতামত হলো লকডাউনে কিন্তু যেটা চলছে এইটা তো আসলে ওই যেটা বলে ঢিলে ঢালা হাফ লকডাউন, মানে সেটা রিয়েল লকডাউনের মতো হচ্ছে না। তারপরেও কি কি একেবারে যে হচ্ছে না তা আমি বলবো না। অনেক দোকানপাট বন্ধ, রেস্টুরেন্ট বন্ধ, অফিস আদালত বন্ধ, এই যে পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র বন্ধ, কমিউনিটি সেন্টার গুলো বন্ধ আছে, বিয়ে শাদী লিমিটেড হয়ে যাচ্ছে, মিছিল মিটিং নাই, সভা সমাবেশ নাই, ওয়াজ মাহফিল নাই। কিছুটা উপকার যে হচ্ছে না তা হচ্ছে। তারপরে আমি যেটা বলবো যে লকডাউন যেটা আসলে কোনো দীর্ঘস্থায়ী কিন্তু প্রক্রিয়া না। আমার ব্যক্তিগত ধারণা, আমি আগেও বিভিন্ন সময় বলছি, লকডাউন হয়তো টেম্পোরারি কিছুটা উপকার হতে পারে। আমি সবচেয়ে যেটা জোর, মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। যে সংক্রমণ বেড়ে যাচ্ছে, এটার মূল কারণটা হলো জনগণ কিন্তু স্বাস্থ্যবিধি মোটেই মানছে না, মোটেই না, অনেকেই মানছে না। স্বাস্থ্যবিধি বলতে মাস্ক অনেকে এখনো পরে না, 20-30% লোক মাস্ক পরে, হাত ধোয়ার চর্চাটাও বলতে গেলে নাই, এবং শারীরিক দূরত্ব এটাও কিন্তু মেনে চলে না। আপনি দেখেন ঈদের মধ্যে কিন্তু অনেক লোক গাদাগাদি করে একেবারে ঘাড়ের উপরে ঘাড় দিয়ে, গায়ের উপরে গা দিয়ে চলে গেল। আবার অনেকেও ফেরত আসতেছে এইভাবে, যদিও দূরপাল্লার যান বন্ধ, কিন্তু ফেরিঘাটের অবস্থা দেখলে তো মনে হয় জনগণ স্বাস্থ্যবিধি মানে বলতে মনে হচ্ছে না। সেজন্য আমি মনে করি লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে জনগণকে আরো উৎসাহিত করতে হবে। জনগণ জানতে মানে বা মানাতে, যারা মানে না তাদের জন্য মানাতে বাধ্য করা হয়। এর জন্য প্রশাসনকে বোধহয় আরো কঠোর নজরদারি বাড়া দরকার, কঠোর হওয়া উচিত, যাতে মানুষ এটা পরে। অন্তত যারা মাস্ক পরেন এটা আইন করা দরকার, প্রয়োজনে তাদের জরিমানা করা হোক, এবং সাথে কিছু মাস্ক রেখে দেওয়া হোক, তাকে কিছু মাস্ক দেওয়া হোক যেন ধুয়ে পড়া যায়, এরকম মাস্ক ব্যবহার করা যেতে পারে। যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি, অন্তত মাস্কটা যেন না পড়ি, তাহলে কিন্তু এই করোনা সংক্রমণের লাগাম কিন্তু আপনি ধরতে পারবেন না, এটা বাড়তেই আপনি থাকবে। একটি প্রসঙ্গ বলছিলেন যে ডেঙ্গু পরিস্থিতির কথা আপনি তুলে ধরলেন। এখন চিকিৎসা ব্যবস্থার মূল নজর যেহেতু করোনার দিকে, করোনা ডেডিকেটেড অনেক হাসপাতালও রয়েছে, যারা ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে তারা কিন্তু খুব বেশি জায়গা পাচ্ছে না, বাধ্য হয়ে তারা এখন বেসরকারি হাসপাতালের দিকে যাচ্ছেন। ডেঙ্গুর জন্য কি ডেডিকেটেড হাসপাতাল দরকার কিনা সরকারি পর্যায়ে? আমার মনে হয় সরকার একটা হাসপাতালের নাম কিন্তু ঘোষণা করছে, কারণ করোনার হসপিটাল তো সব বেড ফিল আপ হয়ে আছে, জায়গা তো পাওয়া যাচ্ছে না। হাসপাতাল কিন্তু যেটা বললেন, আমি আপনার সঙ্গে আমি একমত, করোনা ডেডিকেটেড হাসপাতাল কিন্তু করা উচিত। কারণ একই হাসপাতালে যদি করোনাও রাখা হয়, সাথে আবার ডেঙ্গুও রাখা হয়,
তাহলে কিন্তু সংক্রমণ আবার যারা ডেঙ্গু নিয়ে ভর্তি হবে, যেহেতু রোগী আছে করোনা, তার মধ্যে আবার এই করোনার সংক্রমণ যাতে না ছড়ায়, এই ব্যাপারে কিন্তু আমাদের সরকারি তো না, প্রাইভেটেও কিন্তু এই ব্যাপারে নজরদারি বাড়াতেই হবে। কারণ হঠাৎ করে যে হারে ডেঙ্গু বেড়ে যাচ্ছে, আমার মনে হয় আগামী 2-4 দিনের মধ্যে বোধহয় এটা আরো বেড়ে যাবে। অলরেডি কিন্তু বেডের ক্রাইসিস শুরু হয়ে গেছে, বেড পাওয়া যাচ্ছে না, বা আইসিইউ এর ক্রাইসিস হতে পারে, ফ্যান অক্সিজেনের ক্রাইসিস হতে পারে, জনবলের ক্রাইসিস হয়ে গেছে, অনেক প্রবলেম কিন্তু আমাদের রয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের কিন্তু আতঙ্ক এখন ডাবল আতঙ্কের মধ্যে আমরা পড়ে গেছি। করোনার একটা তো আতঙ্ক, সবাই আমরা আতঙ্কগ্রস্ত আছি, এরপরে যদি ডেঙ্গু লাফিয়ে বাড়তে থাকে তাহলে অবস্থা কিন্তু আরেকটু খারাপের দিকে কিন্তু যেতে পারে আর কি। সেই জন্য জনগণকে বলবো, আমরা কিন্তু ডেঙ্গুর জানি এটা কিন্তু আমাদের দৃশ্যমান শত্রু, এডিস মশার কামড়ে হয়। আমাদেরকে এই এডিস মশার সংক্রমণ যাতে বৃদ্ধি না পায়, এর প্রজনন ক্ষেত্রগুলো, বংশবৃদ্ধির ক্ষেত্রগুলো ধ্বংস করা দরকার। আর জনগণকেও সতর্ক হতে হবে, নিজের ঘর বাড়ি বাসা বাড়ি এটা তো নিজের দায়িত্ব, কোথাও জমা পানি যেন না থাকে, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ফুলের টব, ছাদে কোথাও যেন জমা পানি থাকে, জনগণকে কিন্তু খেয়াল রাখতেই হবে। এবং যাতে তাকে মশা কামড় না দেয়, তার জন্য যা যা ব্যবস্থা দরকার, যেমন দিনের বেলা যদি কেউ ঘুমায় মশারি টানাতে পারে, বাচ্চারা ফুল প্যান্ট পরতে পারে, এরকম মশার স্প্রে ব্যবহার করতে পারে, মশার কামড় থেকে তাকে বাঁচতেই হবে। এবং মশার বংশবৃদ্ধি, এর যদি প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করতে হবে, খেয়াল রাখতে হবে 3 থেকে 5 দিনের বেশি কোথাও যেন জমা পানি না থাকে। আর নিজের সিটি কর্পোরেশন, উত্তর দক্ষিণ সবাই সমন্বয়ের মাধ্যমে যদি আমরা মশা নিধনের কাজ চালাইতে থাকি, তাহলে ডেঙ্গু প্রতিরোধ কিন্তু সহজেই সম্ভব। কিন্তু করোনার ব্যাপারে আরেকটা বিষয় একটু জানতে চাই যে ডেঙ্গুতে তিনি আক্রান্ত কিনা সেটি কিভাবে বুঝবেন? হ্যাঁ হ্যাঁ, এটাও একটু মুশকিল। প্রথম কথা হলো যে দুইটাই কিন্তু ভাইরাস, করোনাও এটাও ভাইরাল, ডেঙ্গুও কিন্তু ভাইরাল। সবই দুইটাতে একই রকম হয়, জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, তারপরে ধরেন কাশি, গলা ব্যথা, এগুলো সবই হতে পারে। ডেঙ্গুতে একটু ক্যারেক্টার হলো জ্বরের সঙ্গে প্রচন্ড শরীর ব্যথা হয়, গেড়ে গেড়ে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, চোখের পিছনে ব্যথা হয়। এটার একটা নাম কিন্তু ব্রেক বোন ফিভার বলে, মানে হাড় ভাঙ্গা জ্বর, এত ব্যথা করে যে প্রচন্ড মনে হয় হাতুড়ি দিয়ে পিটাচ্ছে এরকম কিন্তু মনে হয়। জ্বরের 4 দিন 5 দিন দেখবেন গায়ে লাল লাল র্যাশ উঠতে পারে, অ্যালার্জির মতো, ঘামাচির মতো, এটা হতে পারে। আরেকটা হলো যে 4-5 দিনের সময় প্লেটিলেট কমে যায়, কমে রক্তক্ষরণ হতে পারে যে কোনো ভাবে, নাক দিয়ে দাঁতে কুড়ায় ব্রাশ করতে আসে, বমির সাথে রক্ত। করোনাতে কিন্তু ওই র্যাশ গুলো হয় না, ব্লিডিং এর ঝুঁকিটা কিন্তু বেশি নাই। করোনার সবচেয়ে প্রবলেম যেটা হয়, জ্বর সর্দি কাশি এগুলো তো সবই থাকে, ওই রুচি নষ্ট, ডেঙ্গু তো হতে পারে। আরেকটা হলো ফুসফুস আক্রান্ত বেশি কিন্তু করোনাতে বেশি হয়, রোগীর শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়, অক্সিজেন দ্রুত ফল করে যায়। এটা সাধারণত ডেঙ্গুতে অতটা হয় না, হতে পারে যদি ডেঙ্গু শক সিন্ড্রোম হয়। সেজন্য জনগণকে অনেক সময় বোঝাও যায় না, সেজন্য জনগণকে সচেতন থাকতে হবে। কারো যদি জ্বর সর্দি কাশি মাথা ব্যথা এগুলো হয়েই যায়, অবশ্যই করোনার টেস্ট করাতে হবে, ডেঙ্গুর টেস্ট করাতে হবে। এবং তারা অবশ্যই ঘরে বসে থাকবেন না, খামখেয়ালি করবেন না, ঢিলা ঢালা করবেন না, ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তারের মতামত অনুযায়ী যা যা পরীক্ষা নিয়ে করা দরকার সেই করবেন। এবং চিকিৎসার ব্যাপারেও সতর্ক থাকবেন। যেমন ডেঙ্গুতে ব্যথা হলে আমরা প্যারাসিটামলের বাইরে অন্য কোনো ব্যথার ওষুধ কিন্তু দিব না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই জন্য জনগণকে বলবো, আপনারা প্যারাসিটামলের বাইরে অন্য কোনো ওষুধ খাবেন না। যদি ডেঙ্গু সন্দেহ হয়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু ওষুধ ব্যবহার করেন। তবে সতর্ক থাকতে হবে, প্রয়োজনে 2টা টেস্ট। কিছু কিছু রোগী পাচ্ছি আমরা ডেঙ্গু হচ্ছে একই রোগীর অবস্থা কিন্তু হচ্ছে ইদানিং। সুতরাং জনগণকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, অবশ্যই কিন্তু ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবেন, ডাক্তারের পরামর্শ নিন। আপনিও বলছিলেন, আমরা সংবাদেও বলছিলাম যে আমাদের আইসিইউ গুলি যেমন এখন শয্যা পাওয়া যাচ্ছে না, সাধারণ শয্যাও পাওয়া যাচ্ছে না, এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখন কি করা যায়? পরিস্থিতি সামাল দিতে হবে। আমার যেটা বলি আমি সেটা হলো, আমাদের যেন রোগী না বাড়ে, রোগ যেন না বাড়ে, এদের লাগাম যেন আমরা ধরতে পারি। কারণ রোগী যদি লাফিয়ে লাফিয়ে বাড়তেই থাকে, তাহলে তো বেড কত তৈরি করবেন, আইসিইউ কত, এদের করে কোলান যাবে না। সেই জন্য জনগণকে খেয়াল রাখতে হবে, তারা স্বাস্থ্যবিধি মানেন সুন্দর করে, যেন এই করোনার সংক্রমণ যেন বাড়তে না পারে, এটা কিন্তু সবচেয়ে জরুরি। আর সরকার ইতিমধ্যেই বোধহয় ঘোষণা দিয়ে দিচ্ছে, জরুরি ভিত্তিতে কিছু কিছু ফিল্ড হাসপাতাল তৈরি করা দরকার, সেখানে অন্তত যেন প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়া যায়। তবুও জনগণকে বলবো, বিশেষ করে গ্রামে গঞ্জে কিন্তু এটা অবস্থা ভয়াবহ আকার ধারণ করছে। এই যে সর্দি কাশি জ্বর, অনেকে কিন্তু পাত্তা দেয় না, খামখেয়ালি ভাব করে, বেখেয়ালি ভাব মনে করে নর্মাল সর্দি কাশি জ্বর এগুলো হচ্ছে, আসলে এগুলো অনেক কিছু কিন্তু করোনা হচ্ছে। সেই জন্য জনগণকে বলবো, কিছু লক্ষণ হয়ে গেলে, জ্বর জারি সর্দি কাশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া গেলে 80% রোগীর ঘরে বসে কিন্তু চিকিৎসা সম্ভব। কিন্তু হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, কাশি হয়, বুকে ব্যথা হয়, অক্সিজেন কমে যায়, তখন তো হাসপাতালে দিয়ে আর কোলানো যাচ্ছে না, ওই সমস্যাটা কিন্তু বেশি হচ্ছে। প্রাথমিক অবস্থায় পরীক্ষা করে ব্যবস্থা নিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ডক্টর ইব্রাহিম আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।
চিকিৎসকরা বলছেন সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানায় সারা দেশে সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি যে করোনায় আরও 239 জনের মৃত্যুতে মোট প্রাণহানি হয়েছে 20,255 এবং নতুন শনাক্ত 15,271 রোগী। এমন প্রেক্ষাপটে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডাক্তার প্রকাশ চন্দ্র দেবনাথ। তিনি খুলনা থেকে সংযুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ চন্দ্র দেবনাথ, আপনাকে স্বাগত জানাচ্ছি। করোনা পরিস্থিতির যেই ঊর্ধ্বগতি, প্রতিদিনই আমরা 200-র উপরে মৃত্যু সংক্রমণ দেখছি, সাধারণ ভাবে এত সংক্রমণ এখন বাড়ছে, তার কারণ কি কি? শুভ সন্ধ্যা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটু এখনই আপনি বললেন যে কথাটি, যে সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানার জন্য করোনার এই অতি সংক্রমণ। আপনারা জানেন যে এর ঈদের পূর্বে যে 14 দিন লকডাউন কঠোরভাবে পালন হয়েছিল, তখন লকডাউনের পূর্বের যে অবস্থা ছিল তার থেকে কিন্তু সংক্রমণ হারটা অনেক কমে গিয়েছিল। এরপর আমরা খেয়াল করলাম যে কিছুদিনের জন্য এই লকডাউনটা শিথিল হয়েছিল। এরপরেই কিন্তু আবার বেশ পরিমাণ রোগীর সংখ্যা বেড়েছে। সবচেয়ে বেশি যে বিষয়টা আমাদের কাছে লক্ষণীয়, জনগণের ভিতর স্বাস্থ্যবিধির মানার প্রবণতাটা একেবারেই খুবই কম। যতভাবেই আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি, তারা এইটাকে একেবারেই আমলে নিতে চান না। তারা মনে করেন যে এটা ওরকম কোনো খারাপ রোগ না। এটা যেভাবে ছড়ানোর কথা ডাক্তাররা বলছেন বা যেভাবে সরকার বলছে, তারা ঠিক এইভাবে বেশিরভাগ লোক। ভয় একেবারেই নেই। সরকার নানাভাবে চেষ্টা করছে। আপনারা কথা বলছেন, আমরা কথা বলছি। কিন্তু হাসপাতালগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মুহূর্তেই রোগীর সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। আপনার হাসপাতালের পরিস্থিতি একটু জানতে চাই। সেখানে কি কোনো আইসিইউ খালি আছে অথবা সাধারণ শয্যার অবস্থাই বা কি? আমাদের গত এই চলতি মাসের ৩ তারিখে আমরা শুরু করেছি। ওই সময় প্রচন্ড রোগীর ভিড় ছিল। আমি যেটা আগেই বলেছি যে তারপর কিছুদিন আমরা দেখলাম যে আমরা আ ১০ টি আইসিইউ বেড এবং ৩৫ টি সাধারণ বেড নিয়ে শুরু করেছিলাম। তখন অনেক রোগী আমাদের ওখানে সিট না পেয়ে হয়তো অন্য হসপিটালে গিয়েছে। কেউ হয়তো প্রাইভেট হসপিটালেও যেতে হয়েছে। এরপরে কিছুদিন কিন্তু আমাদের এত রোগীর চাপ ছিল না। কিন্তু গত ২-৩ দিনে আমরা দেখছি সাধারণ রোগীদের আমরা মোটামুটি সিট দিতে পারছি। বিশেষ করে খুলনায় যে ৩ টি করোনা হসপিটাল আছে, ৩ টি হসপিটালে সাধারণ বেড খালিই থাকছে বলা যায়। সবসময় আমাদের বেডগুলো ভরা থাকছে না। কিন্তু আইসিইউ এর জন্য রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে এবং আ প্রতিদিন আমাদের কাছে অনেক রোগী ওখানে সিরিয়াল লিখতে আসেন। কিন্তু সবাইকে আমরা সেইভাবে, বিশেষ করে আইসিইউ সিট দিতে পারছি না। কিন্তু জেনারেল মেল এবং ফিমেল ওয়ার্ডে আমরা আ যা আমাদের যে ব্যবস্থা আছে তাতে আমরা রোগীদের সিট দিতে পারছি। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেখতে পাচ্ছি যে খুলনায় ১৫ জন রোগীর মৃত্যু হয়েছে। আমরা মৃত্যুর সংখ্যাও দেখছি যে প্রতিদিনই প্রায় বাড়ছে। এর কারণ কি? মৃত্যুর সংখ্যা আ এর আগের চেয়ে কমেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মৃত্যুর সংখ্যা ২০, ২২, ২৬ এমন ছিল। তারপর কিছুদিন নেমে গিয়েছিল। আমি মানে যে কথাটা বারবার বলছি যে লকডাউন এবং লকডাউন। এই বিষয়টাকে যদি খুব জোরালোভাবে করা যায় আর জনগণের মধ্যে সচেতনতা, এই ২ টা বিষয় যদি একসাথে সংযোগ করা যায় তাহলে এটা কমানো সম্ভব। আর বেড়ে যাওয়ার কারণটা ডেফিনিটলি জনগণের ভিতর সচেতনতার অভাব। দেখতে পাচ্ছি যারা টিকা নিতে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, টিকা দেওয়ার যেই লাইন, সেই লাইনে কিন্তু আমরা কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানতে দেখছি না। সেই লাইনগুলো অনেক দীর্ঘ হচ্ছে বিভিন্ন জায়গায় এবং সেখানে যেই শারীরিক দূরত্ব থাকা দরকার সেটিও দেখতে পাচ্ছি না। সেটির জন্য কি করোনা সংক্রমণ বাড়তে পারে না? দেখুন, এই জায়গাটা আমি একেবারে খুব ফ্রাঙ্কলি বলছি। আমি একজন মুখপাত্র কোভিডের, আমি আরএমও, অনেক কাজে থাকি। এরপরেও আমি নিজে টিকা কেন্দ্রে গিয়ে জনগণকে যতটুকু পারি বলি যে আপনারা একটু দূরে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে একটু দূরত্ব মেইনটেইন করুন। আমাদের যারা আনসার সদস্য থাকেন, আমাদের টিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবী থাকেন, আমরা কিন্তু বিভিন্নভাবে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি যে এইটা যখন আপনি 6 ফিট ডিসট্যান্স মেইনটেইন করবেন, সবাই মাস্ক ইউজ করবেন, অবশ্যই আপনার ইনফেকশন রেটটা অনেক কমে যাবে।
এইটা আমাদের হ্যান্ড মাইক দিয়ে আমরা চেষ্টা করি। আমি আমার হসপিটালের চিত্রটা আপনাকে বলছি, হয়তোবা একই রকম চিত্র অন্য জায়গায় হবে, কিন্তু জনগণের ভিতর এই বিষয়ে সামান্যতম সহযোগিতার ইচ্ছা বা তাদের যে আহ, স্বাস্থ্যবিধি মানার প্রবণতা একেবারেই নাই। টিকা কেন্দ্রে জানতে চাই যে আসছেন, তারা মনে খুলনায় করছেন ডেঙ্গুর আমি টিকা পরিস্থিতি দিয়ে যাব, কি? আমি বুঝি নিরাপদ হয়ে যাচ্ছি। তাদের এই ধারণাও নাই যে টিকা দেওয়ার পরেও উনি 100% আর নিরাপদ না, ডাক্তার ইনফেকশনের চান্স প্রকাশ কিন্তু চন্দ্র থেকেই দেবনাথ, যাচ্ছে। সবশেষ, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। খুলনায় কি ডেঙ্গু রোগী পেয়েছেন আপনারা? খুলনায় ডেঙ্গু পরিস্থিতি কি রকম দেখতে পাচ্ছেন আপনি? এই তথ্যটা কিন্তু আমি পুরোপুরি দিতে পারবো না, কারণ আমাদের হসপিটালটাতে আমরা আমাদের ডেঙ্গু ডিটেকশনের কোনো ব্যবস্থা নাই। এটা খুলনা মেডিকেল কলেজ হসপিটালে আছে। এই তথ্যটা আপনি খুলনা মেডিকেল কলেজের যিনি মুখপাত্র ওনার কাছ থেকেই সঠিক আপনাকে তথ্য পাবেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। লকডাউনে দেশের সব শিল্প কারখানা দ্রুত চালু করতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতারা। এ নিয়ে কথা বলতে বনশ্রী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিকেএমই এর সহসভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম, যখন বিশেষজ্ঞরা সবাই বলছেন যে করোনা পরিস্থিতিতে সবকিছু আরও নিয়ন্ত্রণ করা দরকার, লকডাউন আরও জোরালো করা দরকার, তখন আপনারা শিল্প কারখানা খুলে দেওয়ার কথা বলছেন। এটি কি সাধারণ মানুষকে আরও স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে না? দেখেন, আমরা ইতিমধ্যে কিন্তু এটা প্রমাণিত হয়েছে। গত 15 মাসে আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি যে আমাদের শ্রমিকরা আমাদের ফ্যাক্টরির ভিতরে যতক্ষণ থাকছে, কর্মক্ষেত্রে যতক্ষণ থাকছে, ততক্ষণ কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে থাকছে, একটা স্বাস্থ্যকর সম্মত পরিবেশের মধ্যে তারা থাকছে। আর আজকে এটা কিন্তু প্রমাণিত হয়েছে যে এই যে লম্বা একটা ছুটি পেয়ে এই শ্রমিকরা যখন দূর দূরান্তে চলে গেল, করোনার রেড জোন গুলিতে যখন তারা পৌঁছে গেল, ততক্ষণে কিন্তু আজকে করোনা আক্রান্তের বেড়ে গিয়েছে। এই লকডাউন কিন্তু প্রমাণ প্রমাণ করেছে করোনার আক্রান্তের হার কিন্তু কমাতে পারেনি, বরঞ্চ বেড়েছে। সুতরাং আমরা শুরু থেকে যে কথাটা বলে আসছিলাম যে আমাদের শ্রমিকরা যতক্ষণ আমাদের এখানে থাকবে, ততক্ষণ আমরা আমরা মনে করি নিরাপদ থাকবে। তো সেটা কিন্তু প্রমাণিত, এবং এই জন্যই আমরা আবারও বলেছি যা ক্ষতি হবার হয়ে গেছে, এখন যেন অন্তত দ্রুত সকল কলকারখানা খুলে দেয়। এটা হলো আপনি করোনার দিক। বলছেন যে এই লকডাউনে করোনা আরো বেড়েছে, কিন্তু বিশেষজ্ঞরা অনেকে বলছেন যদি লকডাউন দেওয়া না হতো এই সংখ্যা হয়তো আরো বাড়তো, হাসপাতালগুলিতে মৃত্যুর সংখ্যা হয়তো আরো বেশি হতো। যদিও এটি আসলে বিভিন্ন পক্ষ থেকে কথা কোনটি হতো সেটি তো আমরা খুব নিশ্চিতভাবেই বলতে পারি না। আর তারপরেও আপনাদের শ্রমিক যারা ঢাকার বাইরে চলে গেছেন, এখন তো লকডাউন, তারা কিভাবে আসবেন সেটিরও তো একটি ব্যবস্থা করতে হবে। অথবা তারা যখন ঢাকায় আসবেন, তাদের কর্মস্থল থেকে আপনাদের গার্মেন্টসে যখন যাবেন, কারখানায় যখন যাবেন, সেটিরও তো একটি ব্যবস্থাপনা দরকার। এর আগেও আপনারা বলেছিলেন যে তাদের পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা আপনারা করবেন, কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি যে সেটি হয়নি। না, এই কথাটা সঠিক নয় যে অনেক জায়গায় হয়নি, কথাটা এটা অনেকে বলেছে, এবং আমি কিন্তু বিভিন্ন মিটিং এ আমি কিন্তু এটা চ্যালেঞ্জ করেছি। যে আমি বলেছিলাম যে আমাদেরকে স্পেসিফিক্যালি বলেন কোন জায়গায় কোন ফ্যাক্টরি কোন শ্রমিকদেরকে ব্যবস্থা করেনি। আমার বলেন যে ম্যাক্সিমাম শ্রমিকরা কিন্তু আমাদের ওয়ার্কিং ডিস্টেন্সে থাকে। কিছু শ্রমিক যারা দূর দূরান্ত থেকে আসে, তারা কিন্তু ওই ওই ফ্যাক্টরির নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু যাতায়াত করে। এই ধরনের আপনি দেখবেন অনেক ফ্যাক্টরির নাম লেখা বাস এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এবং সেটা যাচ্ছে। যদি এরপর আমরা বলেছি যদি কোনো ফ্যাক্টরি করে না থাকে, সেটা আমাদেরকে সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলেন, আমরা সেটা আমরা অ্যাকশন নেব। আর দ্বিতীয়ত হলো আপনি যেটা বললেন যে মানে সংক্রমিত আরো হতে, মানে যদি এটাকে লকডাউন না করা হয়তো আরো হতে পারতো, ধরে নিলাম, কিন্তু হতে পারতো। কিন্তু আমরা তো এটা প্রমাণ করেছি, এটা তো পরীক্ষিত, এটা আপনারা দেখেছেন যে গত 15 মাসে গার্মেন্ট শ্রমিকদের মধ্যে করোনার আক্রান্তের হার একেবারে নেই বললেই চলে, যেটা 0.03% অনলি। সুতরাং যেখানে এটা একটা পরীক্ষিত, অলরেডি, মানে মানুষ কোটি কোটি টাকা ব্যয় করে আপনি কিন্তু আমাদের বলছেন যে এটি সেক্টরটা কিন্তু পরীক্ষিত, কিন্তু আপনারা কি কোনো সার্ভে করেছেন অথবা কোনো প্রতিষ্ঠান দিয়ে, স্বীকৃত কোনো প্রতিষ্ঠান দিয়ে কোনো গবেষণা করে দেখিয়েছেন যে বিষয়টি আসলে এটি নিশ্চিত? দেখেন, আমরা আমাদের আমাদের শ্রমিকরা জানেন যে কোনো শ্রমিক যদি মারা যায়, তাহলে শ্রম মন্ত্রণালয়ের যে সেন্ট্রাল ফান্ড রয়েছে সেখানে কিন্তু ক্লেম, একটা মৃত্যুর কারণে একটা ক্লেম যায়। তো গত এই 15 মাসে আপনি যদি খোঁজ দেন, দেখবেন শ্রম মন্ত্রণালয়ের সেই ডিপার্টমেন্টে একটা মৃত্যু করোনার কারণে মৃত্যু হয়েছে এই ধরনের কোনো ক্লেম সেখানে নেই। তার মানে একজনেরও মৃত্যু এই এই
কালে অন্তত শ্রমিকদের মধ্যে হয়নি, এটা প্রমাণিত হয়েছে। তো আর আমাদের মধ্যে যদি কোনো শ্রমিক করোনা আক্রান্ত হয়, তাহলে কিন্তু এটা সাথে সাথে ওই ফ্যাক্টরিগুলি বিকিনি বিজেপিকে ইনফর্ম করতে, এবং সেখানে আমরা তড়িৎ ব্যবস্থা, যেহেতু কোথাও হয়নি, সুতরাং এই জায়গাটা আমরা নিশ্চিত বলতে পারি যে সেখানে এই জিনিসটা হয়নি। আর দ্বিতীয়ত হলো যে আপনার এটা তো গেল করোনার দিক থেকে। আর আজকে এই রেড জোনে এই যে চলে গেল, এখন কিন্তু বরঞ্চ এইটা আমাদের জন্য শঙ্কার কারণ, কারণ তারা এই রেড জোন থেকে ফিরে আসবে কি নিয়ে, এরপরে আমরা কতটুকু নিশ্চিত হতে পারবো এটা আমরা জানি না। কিন্তু অর্থনৈতিকভাবে যে ক্ষতিটা হয়েছে সেইটাও আমরা কিন্তু এক্সপ্লেন করেছি, আজকেও করেছি, আগেও করেছি। তারপরেও আমরা সবসময় বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে একক হাতে দেশটাকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন তিনি। তো নিশ্চয়ই তিনি আমাদের অভিভাবক, এদেশের সকল মানুষের অভিভাবক, তিনি যে সিদ্ধান্তটা দিবেন সেটাই আমরা গ্রহণ করে নিব। তারপরও আমরা নিশ্চয়ই আপনার কথা থেকেই বলি যে আপনি বলছেন যে তারা এখন রেড জোন থেকে যদি ঢাকায় ফিরে আসে অথবা কারখানাগুলিতে ফিরে আসে, পরিস্থিতি কি হবে সেটি আপনি আসলে বলতে পারবেন না। তাহলে তো পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে। সেই ক্ষেত্রে তো আপনাদের কারখানার আবার শাটডাউন করা আরো বেশি দরকার হতে পারে। আপনারা কি এই ঝুঁকিটা নেবেন? না, শাটডাউন কি তাহলে কি আরো শাটডাউন? তাহলে তো এইভাবে কন্টিনিউয়াস শাটডাউন চলতেই থাকবে, তাতে কি ফলাফল কি আসবে? তখন তো ফলাফল তো আরো নেগেটিভের দিকে যাবে, এবং অর্থনৈতিক সংকটটা কিন্তু আরো বাড়বে তখন। এবং আমরা এটাও বলেছি যে আজকে আপনার কমপ্লিকেসি, কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লিকেসি তৈরি হবে। যেমন একটা তো এটা তো গেল করোনার সাইড। অর্থনৈতিক দিক থেকে দেখেন, এই বন্ধের কারণে আমরা কিন্তু ডকুমেন্ট দিতে পারিনি ব্যাংকে, কারণ এক্সপোর্ট হলে ডকুমেন্টস দিব, সেই টাকা থেকে শ্রমিকের বেতন ভাতা আমরা পরিশোধ করব বা অন্যান্য এক্সপেন্ডিচার পরিশোধ করব। তো সেইটাও কিন্তু আমাদের বর্তমানে বন্ধ রয়েছে। এরপরে ধরেন আমাদের ব্যাক টু ব্যাক এর পেমেন্ট, প্রতিনিয়ত ব্যাক টু ব্যাক এলসি গুলির যে পেমেন্ট শিডিউল থাকে সেটাও আমাদেরকে পরিশোধ করতে হয়। তো এখন যখন রপ্তানি বন্ধ থাকবে, তখন কিন্তু সেটাও কিন্তু আমরা পরিশোধ করতে পারবো না। ইন এডিশন ব্যাংকগুলির যে শিডিউল আছে লোনের বিপরীতে, সেটাও কিন্তু স্টাক হয়ে যাবে। তো এরপর এই ধরনের আলটিমেটলি কি দাঁড়াবে, ওই ফ্যাক্টরিগুলি কিন্তু এই দেনার দায়ে জর্জরিত হয়ে থাকবে। এরপরে সবচেয়ে বড় জিনিস যেটা আপনার এই মাসের, যদি আমি একটা পরিসংখ্যান দিই, এই বছরের 19 দিন মানে জুলাই মাসের এই 19 দিনে আমাদের টোটাল রপ্তানি হয়েছে $2,226 মিলিয়ন, যেটা গত বছর এই একই সময় গত বছরের এই 19 দিনে রপ্তানি হয়েছিল $1,666.84 মিলিয়ন। রপ্তানির গ্রোথটা এই বছরের এই 19 দিনে 33.57%। তো যেখানে তার মানে এটা প্রমাণিত যে আমরা কিন্তু যে বিগত সময়ে যে লস দিয়ে ফ্যাক্টরি রান করেছিলাম বায়ার ধরে রাখার জন্য, শ্রমিকের বেতন ভাতা চালিয়ে রেখে তাদেরকে কর্মসংস্থানটা নিশ্চিত করার জন্য, এখন সময় আসছিল আমাদের ঘুরে দাঁড়াবার। আর ওই সময় যখন আমরা লকডাউনে চলে গেলাম, তখন কিন্তু এই অর্ডার গুলি আমাদের হাতছাড়া হয়ে গেল, এবং নতুন যে সামনে আরো যে বায়ার যে অর্ডার আরো প্লেস করতো, অনিশ্চিত পরিস্থিতির মধ্যে সেই অর্ডার গুলো হাতছাড়া হওয়ার একটা সমূহ সম্ভাবনা। অর্থাৎ জীবন এবং জীবিকার এই সংকট মেলাতেই আসলে হিমশিম খাচ্ছেন অর্থনীতিবিদরা। আপনারাও সেই সংকটের মধ্যে আছেন, এবং শ্রমিকদের জীবনের দিকে আপনারা আরো বেশি নজর দেবেন, আমাদের সেই ইচ্ছা থাকবে আপনাদের প্রতি এবং সেই আহ্বানও থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। কয়েকদিনের ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে ঘরবাড়ি সহ ফসলি জমি, আর জোয়ারের পানিতে কক্সবাজারের 9 উপজেলায় 4 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব বিষয় নিয়ে কথা বলতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে আছেন সহকর্মী অনুপম শীল। আপনি কক্সবাজারে পৌঁছেছেন এবং সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আমি যতটুকু নিউজ থেকে জেনেছি যে ডুবে গেছে বসতঘর, ফসলি জমি, চিংড়ি ঘের পানিবন্দী 3 লাখের বেশি মানুষ, পাহাড়ি ধসের ঝুঁকিতে অন্তত 5 লাখ মানুষ। প্রশাসন কি করছে? আচ্ছা, মূলত গত 3 দিন ধরে চট্টগ্রামের এই কক্সবাজার এবং বান্দরবান, বিশেষ করে টেকনাফ এই অঞ্চলটাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, এবং পাহাড়ে এই বৃষ্টি এবং এখানকার যে জোয়ার, সেই দুটি মিলে এই এলাকার বিস্তীর্ণ একটি এলাকায় বন্যা তৈরি হয়েছে। আমরা যদি গত পরশুদিনের বৃষ্টিপাতও খেয়াল করি, তাহলে কিন্তু গত পরশুদিন শুধুমাত্র টেকনাফ উপজেলাতেই 300 মিলিমিটারের উপরে 328 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। ঠিক একই রকমভাবে এখানে কক্সবাজার সদর, রামু, ঈদগাহ
তারপর মহেশখালী, কুতুবদিয়া এবং বান্দরবান, এই পুরো পাহাড়ি অঞ্চলে বান্দরবানের পাহাড়গুলোতে যখন বৃষ্টি হয়েছে, এই পুরো এলাকাটির পানি কিন্তু এখানকার 3টি নদীর অববাহিকা দিয়ে মূলত বঙ্গোপসাগরে যায়। এবং আমরা চট্টগ্রাম থেকে আসার সময় লক্ষ্য করেছি শঙ্খনদ, বাঁকখালী নদী, এই দুটি নদীর আশেপাশে একেবারে বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন আছে গত 2 দিনের ধারাবাহিকতায়। এবং কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া এবং রামু, এই 4টি উপজেলা অন্তত 413টি গ্রাম প্লাবিত অবস্থায় আছে। এবং এইসব গ্রামে যেহেতু এখানে পাহাড়ের ঢল, ফ্লাশফ্লাড, এই ইতিমধ্যে এখানে আমরা 7 জনের মতো মানুষ আমরা গতকালকে দেখেছি যে এই পাহাড়ি পানির ঢলে তারা ভেসে গেছেন। ইতিমধ্যে সেখানে 5 জনের মরদেহ এখনো পর্যন্ত উদ্ধার করা গেছে, 2 জনের মরদেহ আসলে এখনো পাওয়া যায়নি। আর এর বাইরে পাহাড় ধসে আরো অন্তত 14 জনের মতো মানুষ উখিয়া এবং এই রামু অঞ্চলে মারা গেছেন। এবং এর মধ্যে পাহাড়ের যে রোহিঙ্গা ক্যাম্প আছে উখিয়াতে, সেখানেও অন্তত 5 জনের মতো রোহিঙ্গা এই মৃত্যুর মিছিলে রয়েছেন। তবে সবকিছু মিলিয়ে আসলে একটি বলা যায় যে মর্মান্তিক এবং ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে এই অঞ্চলে মানুষ ইতিমধ্যে পড়েছেন। কারণ পাহাড়ের যে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হচ্ছে, প্রথমত পাহাড়ি এই বৃষ্টির পানি এখানে ফ্ল্যাশ তৈরি করেছে, পাশাপাশি এখানকার বৃষ্টির পানি এবং বঙ্গোপসাগরের জোয়ার, এই 3-4টি ফ্যাক্টর এখানে একসাথে কাজ করছে। সেই হিসেবে যেহেতু বাংলাদেশে আমাদের এই প্রতি বছরই হয় নাকি এই বছর হচ্ছে পাথুরে? অনুপম, এই বন্যা কি প্রতি বছরই স্বাভাবিক বন্যা নাকি এই বছর একটু ব্যতিক্রম ভাবে এটি হচ্ছে? এবং যেই পাহাড় ধসের কথা বলছেন, পাহাড় ধসের আশঙ্কায় যেই 5 লাখ মানুষ, এই পাহাড়গুলি ধসের পেছনে কি কোনো ধরনের পাহাড় কাটা হয়েছে, এরকম কোনো কারণ আছে কিনা? অবশ্যই আছে। চট্টগ্রাম অঞ্চলে আসলে পাহাড় ধসের অন্যতম যে কারণগুলো, সেটির মধ্যে অপরিকল্পিতভাবে পাহাড় কাটাটাই অন্যতম কারণ। কারণ আমরা যদি লক্ষ্য করি যে পাহাড়ে যে সমস্ত মানুষ বসবাস করেন, তারা তো দীর্ঘ সময় ধরে, শত শত বছর ধরে বসবাস করছেন। সেখানে কিন্তু পাহাড় ধসের ঘটনাও খুব কম এবং পাহাড় ধসে মৃত্যুর ঘটনাও কম। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে মূলত নগর কেন্দ্রিক যে সমস্ত পাহাড় আছে, বিশেষ করে চট্টগ্রাম শহরে, কক্সবাজার শহর বা কক্সবাজার আশেপাশে, এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে পাহাড়গুলো আছে, সেখানে ঘর বানানোর যেই ধরনের ঘর তৈরি করা হয় সেটি, এবং এখানে আসলে একেবারে পাহাড় কেটে তারপরে ঘরগুলো বানানো হয়। এটিও আরেকটি কারণ যে পাহাড় যখন 90 ডিগ্রি একটি কৌণিক অবস্থানে কাটা হয়, সেটি অবশ্যম্ভাবীভাবে এইরকম ভারী বর্ষণে। আরেকটি কথা বলে আমাদের সময় শেষ, আর 1 মিনিট সময় আছে, যে এই যে পাহাড় ধস হচ্ছে অথবা যে বন্যা হচ্ছে, এই বন্যা কতদিন থাকবে? আবহাওয়া অফিস বা কেউ কি কিছু বলতে পেরেছে? কোনো ধরনের পূর্বাভাস তাদের আছে? এই জলমগ্নতা কবে শেষ হবে? অনুপম, যেই আপাতত আমরা আগামী 24 ঘন্টায় আবহাওয়া অফিসের যে আগামী 24 ঘন্টায় আবহাওয়া অফিসের যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এই অঞ্চলে আরো ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর একটু যদি বলি যে ইতোমধ্যে কিন্তু কক্সবাজার জেলা প্রশাসন পাহাড়ের যারা ঝুঁকিপূর্ণভাবে আছেন তাদেরকে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। ইতোমধ্যে 7065 জন মানুষকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। ত্রাণ হিসেবে এখানে ইতোমধ্যে সরকারের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে 50 মেট্রিক টন চাল ঘোষণা দেওয়া হয়েছে এবং নগদ 10 লাখ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে যে পরিমাণ মানুষ এখন এখানে আসে দুর্গত বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে, সেটি এই ধরনের এত সংখ্যক মানুষের জন্য খুব বেশি সেটি বলা যাবে না। শেষ কথাটি দিয়ে শেষ করবে যে সাম্প্রতিক সময়ে কক্সবাজার কেন্দ্রে কিন্তু অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ড চলছে। এখানে রেল লাইন তৈরি করা হচ্ছে, এয়ারপোর্টের কাজ চলছে। ধারণা করা হচ্ছে যে এই যে উন্নয়ন পরিকল্পনা বা উন্নয়ন কর্মকাণ্ডগুলি চলছে, এগুলির কারণে বেশ কিছু খালে এবং বেশ কিছু নালা নর্দমা যেখান দিয়ে পানিগুলো দ্রুত নেমে যাওয়ার সুযোগ ছিল, সেগুলোতে কিছুটা বাধা তৈরি হয়েছে। হয়তো এটিও একটি কারণ যে দীর্ঘ সময় ধরে এখানে পানিগুলো এখন জলমগ্ন হয়ে পড়ছে, কারণ এই পানি যেই পথ ধরে নেমে যাওয়ার কথা ছিল সেগুলো সেই পথে নামতে পারছে না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এই ছিল এডিটর স্পিকিং। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।